রাধে রাধে বন্ধুরা, আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, এই যে বাসন ধোয়া দিয়ে আজ ব্লগটা শুরু করছি। অনেক কাজ আছে, একে একে করে সব কাজ করব। আপনারা সঙ্গে থেকে পুরাটা ব্লগ দেখুন। বন্ধুরা, আজ ভাবছি একটু আপনাদের সঙ্গে গল্প বলে বলে আমি কাজকর্ম করব। তো আজ একটু গল্প বলি, আমার নিজের বিষয়েই বলবো। আপনারা হয়তো অনেক কিছু আমার বিষয়ে জানার ইচ্ছা, এমন তো কমেন্ট কিছুই আয় না, তবু মানে আমি নিজের দিকেই আজকে একটু গল্প বলে বলে ব্লগটা করছি। তো বন্ধুরা, আজ গল্প বলবো আপনাদেরকে আমার বিয়ের পরে চেঞ্জেস, আমি কি চেঞ্জেস এসেছে, আমি কি চেঞ্জেস ফিল করেছি, এসব বিষয়ে আপনাদের সঙ্গে একটু গল্প আলোচনা করব। মেয়ে সময়ের থেকেই আমি একটু ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালো পাই। আমি না ঘরের বড়, তাই আমার পরে 3 বোন আছে, ভাই সবাই ছোট। আমি একটু সিধা সাদা সব দিনেরই। আর মা বাবাও আমাকে কোনো দিনও কোনো কাজের জন্য রেস্ট্রিকশন দেয়নি। আর আমি নিজেও যে কোনো কাজ করতে গেলে প্যারেন্টসের সঙ্গে ডিসকাস করে নিতাম বা প্যারেন্টসের পারমিশনটা নিয়ে নিতাম। আর দরকার না পড়লেও মানে আমি মানে নিতাম আর কি, প্যারেন্টসকে সব কিছু জানিয়েই সব কিছু কাজকর্ম করতাম আর কি। তো বন্ধুরা, আমি তো আগে টিচিং করেছি বিয়ের আগে, তো ওই টিচিং টিউশন এসবে সবসময় বিজি থাকতাম। আর মানে ঘরের কাজকর্মর বিষয়ে মানে আমি খুবই কম জানতাম। ইভেন ধরুন কোনো সময় আমাকে চা বানাতে বললেও আমি মানে চাটা ঠিক মতন বানাতে পারতাম না, বা আমি নিজে জানতামও না আমার নিজের ঘরে মানে কোনখানে কোন জিনিস মা রাখতো আর কি। তো চা বানাতে গেলেও আমার 1 ঘন্টা লাগতো, যে জিনিস খুঁজতে খুঁজতে, আমি চিনি কোথায়, চাপাতি কোথায়, এগুলো খুঁজতে খুঁজতে আমার ধরুন আধা ঘন্টা চলে যেত। তো এইভাবে মানে আমি এরকম ছিলাম আর কি। তো আমার বিয়ে হয়েছে, আসলে আমার বিয়ে লাভ ম্যারেজ বলতেও পারেন, অ্যারেঞ্জও বলতে পারেন, মানে 50-50ও বলতে পারেন আর কি। তো অনন্তর বাবা যে আমাকে মানে খুব আগের থেকে চিনে, আমি কিন্তু ওকে এত আগের থেকে চিনতাম না, এমনি দেখতাম, কিন্তু ওরকম একটা চেনা পরিচয় কোনো দিনই ছিল না। তো মানে ও আমাকে খুব ভালো করে চিনতো আর কি। তো যখন ও আমাকে মানে মানে ও আমাকে ডাইরেক্টলি কোনো দিনও বলতে পারছিল না। তো ও মানে ওদের আলাপ পাঠিয়েছিল 2-3 বার। তো আমাদের ফ্যামিলির থেকে না করে দিয়েছিল, কেন ও মানে আগরতলার ছেলে, আর ও অনেক দূরের। তো তাই মা বাবা মানে এত দূরে মেয়ে বিয়ে দিব না বলে। আরও কোনো সময় মানে আমি পড়াশোনা করতেছিলাম, কলেজে ছিলাম, তাই মানে ও সবসময় নাই বলেছিল। তাই ও কি করেছে, পরে কোনো রাস্তা না পেয়ে তারপর মানে ও মানুষ দিয়ে আমাকে ইনডাইরেক্টলি মানে জিনিসটা জানিয়েছিল আর কি। তো এইভাবে মানে ধরুন আমি জানার পরেও মানে মানে এটার মানে অনেক স্টোরি আছে, আপনাদেরকে আমি এই ছোটো ব্লগটার মধ্যে সব কিছুই বলতে পারবো না। তবু মানে আমি যখন ওর বিষয়ে জানতে পারলাম, তো আমার মানে ওকে কোনো দিনও খারাপ লাগেনি। মানে আমি পছন্দও করতাম না, তবু মানে জাস্ট একটা ভালো মানুষ হিসাবে ওকে সবসময় আমি জানতাম আর কি। তো তারপর আমাদের বিয়ে হলো, মানে কি বলবো আপনাদেরকে, অনন্তর বাবা প্রপোজ করার পরও আমি মানে ওকে বলেছি যে ঠিক আছে, আমি তো মানে আমার কোনো ইসে নাই, কিন্তু আমি তবুও আমি ওকে বলেছি যে আমার ঘর থেকেই যদি না বলে, তবে আমি কিন্তু কোনো দিনও আমি বিয়ে করতে পারবো না। আমি মানে আমার প্যারেন্টস যে সময় যা বলবে আমি ওইটাই শুনবো আর কি। তো ও বললো আচ্ছা ঠিক আছে, বলে তো দেখো কি হয়। তো তারপরে বন্ধুরা, আমি কি বললাম, আমি যখন আমার বাবাকে মাকে বলেছি, মা আবার বাবাকে বলল, তারপর মানে আমাদের ঘর থেকে না মানে আমার ডিসিশনের উপরে মানে কিছু ওরা বলেইনি। আমার প্যারেন্টস কোনো দিনও মানে আমার এগেনস্টে যায়নি, কেন ওরা জানে যে আমি যা কিছু করি অনেক ভেবে শুনে করি, আর আমার ডিসিশন কোনো দিনও মানে রং হতেই পারে না। তো মানে খুব ইজিলি আর কি বাবা মা মেনে গেল। তারপর সুন্দর মতন আমাদের অনেক অ্যারেঞ্জ করেই মানে সব আত্মীয় স্বজন মিলে অ্যারেঞ্জ বিয়ে হলো। তারপর বন্ধুরা, বিয়ের পরের লাইফটার বিষয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাই। মানে এত চেঞ্জেস আসে না একটা মেয়ের জীবনে, বলতে গেলে A to Z চেঞ্জেস এসে পড়ে একটা মেয়ের জীবনে। খাওয়া দাওয়াতে বলুন, ড্রেসিংয়ে বলুন, সব কিছুতেই মানে সবের মন রেখে সবাইকে জিজ্ঞেস করে সব কাজকর্ম করতে হয়।
কিন্তু ফ্রেন্ডস, আমি একদম সত্যি কথা বলবো, আমার বিয়ের পরে কিন্তু আমি কোনো চেঞ্জেস ফিল করি নেই বলতে, আমার যে বিয়ের পরে লাইফটা এত আমি যেমন আগে ছিলাম, বিয়ের পরে লাইফটা আমার তেমনই রয়ে গিয়েছে। আমার লাইফে কোনো কিছু চেঞ্জেস আমি বলতে পারবো না যে আমার এসেছে। কেন, আমি যে আমার যেই ফ্যামিলিতে বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ির লোকজন, আমি কি বলবো, এত ফ্রেন্ডলি বন্ধুরা, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি এত লাকি আমি এরকম ফ্যামিলিতে এসেছি। স্পেশালি অনন্তর বাবা আমাকে কোনোদিনও ফিল করতে দেয়নি যে আমি একটা অন্য পরিবারে এসে পড়েছি। ও আমাকে সবসময় বলেছে আমি যেরকম চাই সেরকমই থাকতে পারবো, আমার মধ্যে কোনো চেঞ্জেস আনবার দরকার নেই। আমি শুধু বিয়ের আগে একটাই কথা ওকে বলেছিলাম যে দেখো, আমি ঘরের বড় মেয়ে না, আমার বিয়ে হয়ে যাচ্ছে, তাই একটু মা বাবার মনে একটু হেল্পলেস, একটু অন্যরকম ফিল হতে পারে। তো বিপদে আপদে তুমি গিয়ে কিন্তু আমার মা বাবার সামনে দাঁড়াতে হবে। দেখো, দেওয়া বড় কথা নয়, দাও না দাও এটা কোনো বড় কথা নয়, কিন্তু যে বিপদে আপদে যদি তুমি ওদের সামনে গিয়ে খাড়া হও না, ওরা অনেক সাপোর্ট পাবে। যেহেতু আমি বড় মেয়ে, আমি এতদিন ফ্যামিলিটাকে সামলিয়েছি, আমার বিয়ে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না, এখন পর্যন্ত আজ আমাদের বিয়ের 2011-এ আমাদের বিয়ে হয়েছিল, আর এখন 2024, এখন পর্যন্ত ওই কথাটা ও মেনে চলছে। তখন ও আমাকে বলেছিল বিয়ের পরে যেমন আমার মা বাবা তোমার মা বাবা হবে, তেমন তো তোমারও মা বাবা আমার মা বাবা হবে। তো এইখানে তুমি এত কেন ভাবছো? তো বন্ধুরা ভাবুন, এমন করে কয়জন ভাবে বলুন তো? আমার এখানেই বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ির সবাই বাড়িতে থাকে, এখানে শুধু একজন ভাসুর ছিল, এখন নেই, এখন উনিও চলে গিয়েছেন বাড়িতে, ঘর বানিয়েছেন। তো এখানে আর ওই ভাসুরের ছেলে মেয়ে সবাই বাইরে থাকে, তো এখানে একা বলে ওরা চলে গিয়েছে দুজন, আমার ভাসুর আর আমার যা। তো বন্ধুরা, আমি যখন বিয়ের পরে না, আমার অনেক দিন শাড়ি পরেছি, তো আমার না ওই যে শাড়ি পরতে অনেক অসুবিধা হতো, সবসময় তো চুড়িদার কুর্তি এসব পরে যেতাম স্কুলে। স্পেশালি না সকাল সকাল যে আমি শাড়ি পরে স্কুলে যাব, অনেক সময়ের দরকার, আর আমার রোজ রোজ না লেট হয়ে যেত, তো অনেক অসুবিধা ফিল করতেছিলাম। কিন্তু একদিন আমার ভাসুর বলেছে যে তুমি যে শাড়ি পরে যাও রোজ, তোমার এত টাইম লাগে, তোমার কি অসুবিধা হয় না, তোমার কি লেট হয় না, তবে তুমি শাড়ি কেন পরো? তোমাকে তো আমরা বলিনি যে তুমি শাড়ি পরতে হবে, তোমার যেটা ইচ্ছা তুমি ওই ড্রেসেই পরবে, কোনো দরকার নেই শাড়ি পরতে। বিয়ে হয়েছে শাড়ি পরবে, কিন্তু তুমি এই যে যখন দরকার, যেমন ধরো মন্দিরে যাচ্ছ, কোনো বিয়ে বাড়িতে যাচ্ছ, তখন তুমি শাড়ি পরে নেবে, রোজ রোজ তোমাকে এমন শাড়ি পরে মাথা ঘুমটা দিয়ে থাকবার দরকার নেই। বিশ্বাস করবেন না বন্ধুরা, যখন ভাসুরে এই কথা বলল না, আমার যে মনের মধ্যে একটা এত আনন্দ ফিল হয়েছে কি বলবো আপনাদেরকে। তখন আমি বুঝে গিয়েছি যে আমি ঠিক জায়গায় এসেছি, আমার ঠিক পরিবারে বিয়ে হয়েছে। আর আমার ভাসুর যা, আমার শ্বশুরবাড়ির সবাই যে এত মিশুক, সবাই এত ফ্রেন্ডলি, কি বলবো, কেউ দোক না দোক সবাইকে, এইটা বড় কথা নাই, কিন্তু একজন আরেকজনের প্রতি যে এত ফিলিংস আছে না, আমার সেটা দেখে অনেক ভালো লেগেছে। আমি কিন্তু সবসময় মিলেমিশে থাকতে ভালো পাই, এখন আমি আর একলা থাকতে হচ্ছে কেন? আমাদের এখানেই বিজনেস, আর আমাদের বাড়িতেও যে ওরা এখানে এসে থাকবে ওরকম হয় না কেন, ওদেরও কাজকর্ম সব ওইখানেই। তো সেই কারণে এখানে আমি একা আছি, কিন্তু আমার সবার সঙ্গে মিলেমিশে থাকতে কিন্তু অনেক ভালো লাগে। ওই যে প্রত্যেক বছরে যে বন্ধর সময় বাড়িতে যাই, যে কয়েকটা দিন ওদের সঙ্গে থাকি, যে এত ভালো লাগে, এত আনন্দ করি সবাই মিলে। সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার শ্বশুরবাড়ির ছেলেরা কোনো সময় কেউর পক্ষ হয়ে কথা বলে না, সব সময় যেটা রাইট বলে রাইট, যেটা রং বলে রং। যার রং থাকে বলে দেয় তোমার রং, যার রাইট থাকে বলে দেয় যে তোমার রাইট, সেই কারণে সব কিছু ঠিক আছে। প্লাস আমার শ্বশুরবাড়িতে না মেয়েদেরকে, বউদেরকে অনেক আদর দেওয়া হয়, আদর দিলে তো আদর পাওয়া যায় না, তাই সব কিছু ঠিকঠাক আছে, সবে মিলেমিশে একসঙ্গে থাকে। আজকে আপনাদের সঙ্গে এতটুকু গল্প করলাম, আরও একদিন আরও কিছু গল্প করব আমার লাইফের বিষয়ে। তবে বন্ধুরা, কেমন হয়েছে ব্লগটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।